বাসরাতে জানতে পারলাম আমার বউ কানে কম শোনে। কম শোনাতে আমার প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হলো তার উল্টো শোনাতে। এই উল্টো শোনার জন্য আমার জীবন সাদা কালো টিভি হয়ে গেছে। ফুল সজ্জার রাতে যখন ঘরে প্রবেশ করলাম, দেখতে পেলাম সে লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি তার পাশে গিয়ে ঘোমটা উল্টে চেহারা দেখে বললাম, বাহ, কত নাইস। ছি, এইসব কি কথা? শুরুতেই আপনি বইয়ের সাইজ জিজ্ঞাসা করছেন? আপনি কেমন পুরুষ? এমন হলে কিন্তু আমি বাসর রাত থেকে উঠে চলে যাব। এই কিন্তু বলে দিলাম আমি। আর আমি বলেছি নাইস। আমার সাইজ হচ্ছে 36, 28, 34। এবার খুশি তো? তার কথা শুনে আমি তবতা খেয়ে গেলাম। এ মেয়ে বলে কি? আমি বললাম নাইস, সে বলে সাইজ। হৃৎপিণ্ড অলরেডি কাঁপতে লাগলো। পাশের রুমে থেকে ভাবি হেসে উঠলো হা হা করে। ভাবিরা সবাই দেয়ালে কান পেতে বাসরাতে আমাদের কথা শুনছেন, যাতে সকাল হলে আমাদের নিয়ে মজা করতে পারে। তাই তাদের হাসির আওয়াজে আমি লজ্জা পেয়ে কথা আসতে বলার সিদ্ধান্ত নিলাম। এদিকে বইয়ের নাইসকে সাইজ বলার জন্য ভাবতেছি আমাকে। মনকে বুঝালাম হয়তো দুষ্টুমি করছে সে। বাসরাতে এমন দুষ্টুমি বউরা একটু একটু করেই। আমি আবার মুচকি হেসে আগামী দিনে নির্দেশনা দিতে শান্তভাবে বললাম, আমি সবসময় তোমারই আছি। আমার মন যদিও খারাপ থাকে, নিস্তেজ থাকে, তোমার মন কখনোই ভাঙতে দেব না আমি। ও মা, এটা কেমন কথা? পাগল হয়েছেন নাকি? মানে? আপনার ধন যদি খারাপ থাকে, নিস্তেজ থাকে, আমার ধন ভাঙতে দিবেন না? এসব কি বলছেন? মদ টদ খেয়েছেন নাকি আপনি? নাকি গাঁজাও খেয়ে বাসর করতে এসেছেন? আপনার সাথে তো কোনো কথা নেই। নাউজুবিল্লাহ, বলে কি? এই মেয়ের কথাগুলো বুকের বাবা সে চিনচিন করছে। হার্ট অ্যাটাক পাচ্ছে আমার। মাথা কেবল লাঠিমের মতো চক্কর দিচ্ছে। আমার অবাক হওয়া চাহনির দিকে তাকিয়ে সে আবার নিজে নিজে বলতে থাকলো, গাঁজা না খেলে এটা তো জানার কথা, পুরুষ মানুষের ধন থাকে, কিন্তু মেয়েদের তো। ওই দেখো, শাওন আর ওর বউ কি সব বলছে। ভাবিরা বাইরে থেকে কানাঘুষা করতেছে। আমি তাড়াতাড়ি তরি মুখ চেপে ধরলাম। এ মেয়ে, এগুলো কি বলে? আমি বললাম মন, ও বলে তন। বাসরাতকে দেখছি শোকসভা বানিয়ে দেবে। এদিকে অপর পাশে থাকা ভাবিরা হু হু করে হাসতে শেষ। পেটে খিল ধরে গেছে তাদের। তাদের হাসিতে খাট নড়ছে। আমার চোখ দিয়ে পানি চলে এসছে। কোনো মতে চেপে রেখে বললাম, দেখো, এটা আমার 10টা না 5টা না একটা মাত্র বাসরাত। প্লিজ, এটা তেমন কথাবার্তা বলো না যেটাকে লোকে হাসে। তরি দেখে আমি সেক্সি ঠোঁটের দিকে তাকিয়ে আছি। তার সহজ ভঙ্গিমায় তাকানোর সে আমি তার প্রেমে পড়ে গেলাম। সাথে সাথে আমার বাসর করার ইচ্ছা পেতে থাকলো। আমি তাকে রোমান্টিক মোডে বললাম, এই প্লিজ কাছে আসো। কিন্তু সে আমার টেনশন বাড়িয়ে বাসরাতে হা হা করে হাসতে লাগলো। সে শুনে সে হাসো। তাই বাসরাতে তার অট্ট হাসি। হাসিতে পুরো ঘরের সবাই জাগ্রত হয়ে গেছে। অন্য রুম থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমি হালকা দাঁত চেপে বললাম, হাসো বলিনি, বলেছি কাছে আসো, তোমাকে আদর করব। বাট আমি এবার দাঁত কটমট করতে করতে বললাম, আদর করব, কাছে আয়। তোরই রাগে ভাবে বলল, কিছুই শুনতে পাচ্ছি না। ওরে আল্লাহ, আমি কাছে আসতে বলছি, আমি তোমাকে আদর করতে চাই। মেয়েদের মতো মিনমিনিয়ে কি বলেন? পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো কথা বলেন। আমার এবার গেল মেজাজ বিগড়ে। আমি বাসরাতে নীরব থাকার কথা বলে চিৎকার দিয়ে বলে উঠলাম। কথাগুলো চিৎকার দিয়ে বলে আমি হাঁপিয়ে পড়েছি। তাই কুকুরের মতো খাটে বসে জিভে বের করে হাঁপাতে থাকলাম। কিন্তু পরেক্ষণে মনে হলো, হায় আল্লাহ, করলাম কি? আমি তো বাসর রাতে আছি। বাসরাতে চিৎকার করা যে মুরব্বীদের নিষেধ আছে। আমার চিৎকারে যে শুধু ঘরের সবাই শুনেছে তা নয়, বাড়ির আশেপাশে থাকা সব ঘরের জনতা শুনে গেছে। আমার মান ইজ্জত গেল বলে সকালে মুখ দেখাবো কিভাবে? আমার কথা শুনে বোধহয় ভাবিরে কেউ হার্ট অ্যাটাক করেছে, তাই অ্যাম্বুলেন্স কেউ আসতে বলেছে। আমি ভয়ে ঢোক গেলতে থাকলাম। শেষে কথাটার জন্য খুনের আসামি যেন না হয়ে যাই। কিন্তু এত কিছুর পর যখন বউ বলল, হোয়াট? কি বলছেন? কিছুই তো শুনতে পাচ্ছি না, আরো জোরে বলেন। আমি কথাটা শুনে ওমাগো বলে কখন যে বাসরেতে অজ্ঞান হয়ে পড়েছি বুঝতে পারিনি। এই মেয়ের কানে কম শোনা আমার জীবন জিন্দেগি বিষাদ করে দিয়েছে। তোর এই রূপ যৌবন আর তার বাবার সরকারি চাকরি ধরিয়ে দেবার কথা শুনে লোভে পড়ে বিয়ে করেছিলাম। কিন্তু কে জানতো একটা মহাবতীরকে বিয়ে করব। আমি জানতাম বদিরকে বিয়ে করে আমার পরিবারের সমস্যা নেমে আসবে। এই জন্য কথায় আছে, সস্তার 3 বস্তা। মূলত অনেক মেয়েকে দেখেও আমার যখন পছন্দ হচ্ছিল না, তখন হঠাৎ তরিকে দেখে পছন্দ হওয়ার সাথে সাথে বাবা কোনো কিছু না যাচাই করেই কাজে এনে তার সাথে বিয়ে করে দেন। কিন্তু সে বিয়ে আমার জীবনে ধ্বংস করে দেবে সেটা আমি বুঝিনি। তো সেদিন আব্বাকেও তরি হাসপাতালে ভর্তি করে দিল। আব্বার এক বন্ধু এলো। আব্বু তরিকে ডাক দিয়ে বললেন, মা, এদিকে আসো তো। তরি জোরে ডাক শুনে
এলে সে আব্বার বন্ধুকে প্রথমে সালাম করে। তখন আব্বার বন্ধুকে বলেন, এটা হলো আমার পুত্রের বউ। কিন্তু তরি অভিমানী হয়ে বলল, আমি আপনার মূত্রের বউ? এগুলো কি বলেন? আপনি শাওনের বাবা, তাই বলে যা ইচ্ছা তাই বলবেন? সেটা কখনোই আমি মেনে নিব না। মূত্রের সাথে আমায় মেলাবেন না। বাবা দেখছি বুকে হাত দিয়ে রেখেছেন। আব্বার বন্ধু চোখ বড় বড় দেখে আব্বা বললেন, এটা আমার লাখের দোষ। কিন্তু তরি চেঁচিয়ে বলল, ছি, কি সব কথাবার্তা! এটা আপনার ফাঁকের দোষ মানে? বৃদ্ধ বয়সে দেখছি বড়ই লুচু হয়ে গেছেন আপনি। বাবা তার বন্ধুর বুকে হাত দিয়ে নিচে পড়ে গেলেন। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, বোধহয় বাঁচবেন না। আমি দৌড়ে গিয়ে তাদের দুজনের পাশে গেলাম। দুজনেই মির্কি রোগের মতো মাটিতে পা বাড়ি দিচ্ছে। শেষে তাদের দুজনকে হাসপাতালে নেওয়া হলো। একটুকুর জন্য বেঁচে গেলেন। এই মেয়ের কম শোনা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সে কিছু তো শোনেই না, আবার যেটা শোনে সেটা উল্টো শোনে। লজ্জাও নেই, তাই যা তা বলে বসে। ওই দিন আমাদের ঘরে আমার পুলিশ বন্ধু এলো। তার এক প্রকার জোরাজুরিতে তরিকে ডাক দিলাম। সে তরিকে দেখে বলল, ভাবি দেখে অনেক সুন্দর। ভাবির গালটা লাল। আমি তো আতকে গুজে থাকলাম, কি শুনে আল্লাহ ভালো জানে। কিন্তু তরি শুনলো ভাবির মালটা লাল। তাই রাগে গিজগিজ করতে করতে বলল, তোদের মতো লুচ্চা পুলিশের জন্য আজ দেশে এত ধর্ষণ। বন্ধু বুকে হাত দিয়েছে, শরবত খাচ্ছিল। তরির কথা শুনে শরবত মুখ থেকে পড়ে গেল। তরি আবার বলল, তোর ঘরে মা বোন নেই? হারামজাদা লম্পট! মাল বলতে লজ্জা করে না? তাও ভুল বলিস, মালকে লাল বলিস। দাঁড়া। সে এবার জুতো দিয়ে বন্ধু পুলিশ অফিসারকে গালে বাড়ি দিল। তার গাল লাল হয়ে গেল। সে জুতার বাড়ি খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুনলাম তরির কথা শুনে সে নাকি আত্মহত্যা করেছে। আত্মহত্যার সময় নাকি তার কান থেকে রক্ত খরানো ছিল। নিজের বন্দুক বের করে কানে গুলি খেয়েছে। এভাবে পুলিশ আত্মহত্যা করলে জনগণ যাবে কার কাছে? এই মেয়ের সামনে কিছু বলতেও সাহস করি না, এদিকে ডিভোর্সও দিতে পারছি না। তাকে যদি বলি ডিভোর্স দেব, সে শুনে প্রপোজ দিবে। সে মুচকি এসে চলে যায়। তাকে নিয়ে বের হওয়া তো দূরের কথা, তার থেকে ভয় 100 দূরে থাকি। সেদিন অফিসের বস এলেন আমার সাথে কথা বলতে, কিন্তু আমি আসার আগে তাকে পুলিশ ধরে নিয়ে গেল। শুনলাম তার 5 বছরে জেল হয়েছে। পরে জেনেছিলাম তিনি আমাদের ঘরে এসে তরিকে বলেছিল, তুমি কি আজিজুল হক শাওনের বউ তরি? সে ঠোঁট দেখে হালকা বুঝে বলল, হুম। কিন্তু যখন স্যার বললেন চমৎকার, কাছে আসো, তরি শুনেছিলেন বলাৎকার, কাছে আসো, তাই তরি অফিসের বসকে 999-তে কল দিয়ে ফোন দিয়ে ধরিয়ে দিয়েছিল। তিনি যেতে যেতে বলেছিলেন, আমি সাক্ষাৎ স্যার, কিন্তু তরি শুনেছিলেন ডাকাত স্যার। বলাৎকারের পাশাপাশি ডাকাতি মামলা দিয়েছেন তাকে। হাজতে স্যারে যে কি কান্না! হায়রে বেচারা, এই মেয়ে যেভাবে এগোচ্ছে মনে হচ্ছে পুরো দেশে সবাইকে হাসপাতালে ও থানায় পাঠিয়ে দেবে। কি যে করি একদম বুঝি না। এই মেয়েকে নিয়ে আমি অশান্তিতেই থাকতে পারছি না। সেদিন তার কানের সমস্যার জন্য ডাক্তারের কাছে বাধ্য হয়ে নিয়ে গেছিলাম। ডাক্তারকে বললাম, আপনি তরি যেটা ইচ্ছা সেটা পরীক্ষা করতে পারেন, কিন্তু খবরদার তার সামনে কোনো কথা বলা যাবে না, একদম চুপ থাকবেন। কিন্তু ডাক্তার ভুলে তরিকে জিজ্ঞেস করলো, মা, প্রবলেম কিসে? তোমার কি শোনায় সমস্যা? কিন্তু সে শুনলো শোনায় সমস্যা। এমন জোরে ডাক্তারকে থাপ্পড় দিল যে ডাক্তার অজ্ঞানে কাত হয়ে গেছে। জ্ঞান ফিরল কয়েক ঘন্টা পর। কানের ডাক্তারের কানে সমস্যা হয়ে গেল। আমি বললাম, ভালো লাগছে এখন স্যার? কালো কেন লাগবে? এখন তো দিন। শালা তো দেখছি নিজেই কালা হয়ে গেছে। তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম। এই মেয়েকে নিয়ে কি যে করবো বুঝতে পারছি না, তাই পরিবারে জানানো দরকার। তাই অভিযোগ দিতে তার বাবার কাছে গেলাম। তার বাবাকে বললাম, আপনার মেয়েকে নিয়ে আসেন, নইলে তরিকে খুন করবো আমি। হোয়াট? কিছু শুনছি না, আরো জোরে বলো। আমি মিনমিনিয়ে বললাম, শালা দেখছি নিজেই কালা। আমি উপায়ন্ত না দেখে শাশুড়িকে ডাক দিয়ে বললাম, মেয়েকে আনবেন নাকি মান হারাবেন? কিন্তু শাশুড়ি রোমান্টিক গান গেয়ে উঠলো, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার। হারামজাদি বাক্যটাও শুনেছে। মেয়েকে আনবেন নাকি গান গাইবেন? আমি নিজের গালে থাপ্পড় খেতে খেতে চলে এলাম। যাক, পরিবারই এমন, সে তো এমন হবেই। কোন পাগলে যে বলল বিয়ে করতে, ডিভোর্সে দেব সে কুদরত নেই। 20 লাখ টাকা কাবিন, যেগুলো দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম ঘরে তরির সামনে পরিবারের সবার কানে তোলা দিয়ে রাখবো। বিষয়টা হাস্যকর হলেও এছাড়া কোনো উপায় নেই। কিছু শুনবেই না, তাই কিছু হবেও না। এই প্রথম ঘরের বইয়ের ভয়ে কানে তোলা গুছিয়ে দিয়ে আছে কোনো পরিবার। আমরাও যেন বধির। যাক, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। আমরা হাতের ইশারায় এইসব কথাবার্তা বলতাম। শান্তিতে জীবন এগোতে থাকলো। কিন্তু ওই দিন বাড়ির মালিক এসে সমস্যাটা আবার দেখা দিল। পরেশগার বাড়ির মালিক, তিনি এসে সালাম দিয়ে তরিকে বলল, তোমরা ভাড়াটা বের করে দাও তো। কিন্তু তরি শুনলো, তোমার ভাড়াটা বের করে দাও তো। এমন জোরে পরেশগার চাচাকে থাপ্পড় দিল যে গাছের পাখ পাখিরাও উঠতে থাকলো।
আরো বলল, তোদের মতো বাড়ির মালিকদের জন্যই না ভালো ভাড়াটিয়ারা থাকতে পারে না। পুজো সাজিস আরো, হ্যাঁ হারামজাদা, যা এখান থেকে। চাচা গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে নিজের বাড়িতেই ঝুলে আত্মহত্যা করলো। চাচির সে কি কান্না! তার আত্মহত্যার পর মেজাজ আমার এতই বিগড়ে গেল যে সিদ্ধান্ত নিলাম তরিকে খুন করব। কারণ কেউ যদি তরিকে ফিস দিতে বলে তখন দেখা যাবে তাকে বিষ মিশিয়ে দেবে। না, এই মেয়েকে ঘরে রাখা যাবে না। তাকে সাজেকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে রাতে মেরে ফেলে দেব। আমি বের করে দিলেও সে যার সাথে কথা বলবে তার জীবন শেষ হয়ে যাবে। তার চেয়ে মেরে ফেলাই ভালো। তাই রাতের বাসে করে সাজেকে যাওয়ার জন্য রওনা দিলাম। বাসে জানালার পাশে বসলাম। আমার যখন ঠান্ডা লাগছিল সে আমার গায়ে নিজের গায়ের চাদর জড়িয়ে দিল। ভাবতে থাকলাম, আজ সে কালাবা বৌদি না হলে সে পৃথিবীর সবচেয়ে ভালো স্ত্রী হতো। কিন্তু আমার যে কিছুই করার নেই। এত সময় যে অসহায় মানুষের তরির হাত থেকে বাঁচাতে হবে। আমি যে আলুর দিশেরি হয়ে এসেছি তাদের জন্য। আমি যে তাদের বেঁচে থাকার পদপ্রদর্শন। তার চোখে জল। সে হয়তো বুঝতে পেরেছে তাকে আমি খুন করার জন্যই নিয়ে যাচ্ছি। কিন্তু সে হেসে না জানার মতো চলতে থাকলো। এমন মেয়ে সত্যিই তুলনা হয় না। হয়তো সেও মেনে নিয়েছে তার মৃত্যু হয় শ্রেয় বলে। তার কানে কম শোনার জন্য সে নিজেও বিরক্ত। খুব খারাপ লাগছে কেন যেন। পথ যত এগোচ্ছে ততই বিষণ্ণ হতে থাকলাম। হঠাৎ ধরম করে একটা শব্দ হলো। বাস নষ্ট হয়ে গেল। কন্ট্রাক্টর বাইরে নামতেই মোটর রাইফেলের নল তার কানে ঠেকালো কেউ। ডাকাত। কালো ড্রেস পরিহিত সকলে। সবাই বাসে প্রবেশ করলো। সবশেষে কান কাটা সানোয়ার উঠল। সে দেশের শ্রেষ্ঠ ডাকাত, যাকে ধরার জন্য একটা দেশের পুলিশ খুঁজছে। পত্রিকায় প্রতিদিন তার ছবিসহ ডাকাতির খবর শোনা যায়। আমি তাকে দেখে ভয়ে ঢোক গিলতে থাকলাম। যাকে ধরে দিলে 50 লাখ টাকা পুরস্কার সরকার দেবে, ধরিয়ে দেওয়া তো দৌড়ে থাক। কেউ তার ডাকাতির সামনে পড়লে বেঁচেই ফেরে না। বউকে মারতে সে এখন দেখছি নিজেই মারা পড়বো। সে বাসের সিটের সামনে দাঁড়িয়ে বলল, আমি হইলাম শিষ্য ডাকাইত কান কাটা সানোয়ার। আমারে খুঁজতেছে একটা দেশ। আমি যে বাসে উঠি সে বাসে ডাকাতি করি। আর আমার স্টাইল হলো যাওয়ার সময় ফ্রিতে সবাইরে মাইরা থুইয়া যায়। আজ তোগো মৃত্যু অবধারিত। সবাই কাঁপতে কাঁপতে শেষ। কিন্তু সর্দারের কথাটা শুনে তরি হাসতে হাসতে একাকার। সবাই তার দিকে তাকিয়ে আছে। সিরিয়াস কন্ডিশনে মেয়ে হাসে স্ট্রেন্স। তার পেট ধরে খিলকি করে হাসছে। তার হাসিতে ডাকাত সকলেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি ভয়ে কালো ব্যাগের চেনটা খুলে সেখানে মাথা ঢুকিয়ে রাখলাম। যদি জিজ্ঞাসা করে মেয়েটা কার, আমি বলবো চিনি না। ওর জন্য আমি মরতে পারবো না। তরির সামনে এসে সর্দারটা মোটা কণ্ঠে বলল, ওই মাইয়া হাসতেছো কেন? তোমার কি ডর ভয় নাই? আমি হইলাম শিষ্য ডাকাইত কান কাটা সানোয়ার। এটা কেমন নাম? বাচ্চাটা জানোয়ার ছি। বাসে সবাই মৃত্যু হবে জেনেও ফিক করে হেসে দেয়। ডাকাত বাহিনীর অন্যরা হাসতে থাকে। এদিকে আমি ভয়ে কাপড়ের ব্যাগের ভিতরে দোয়া কালাম পড়তে থাকলাম। না জানি কি হয়। কানকাটা সানোয়ার চুপ বলে সবাই চুপ হয়ে যায়। সে আমতামতা করে বলল, কানে সমস্যা নাকি? আমার নাম হলো ডাকাত সানোয়ার, যাকে একটা দেশ খুঁজতেছে। ও মা গো, আস্তে আস্তে মরে যাব আমি। ডাকাত জানোয়ার? জানোয়ার নয় সানোয়ার। জানোয়ার নয় জানোয়ার। আমার নাম সাইদুর সানোয়ার। আপনি হলেন ইঁদুর জানোয়ার। হাসি কেমনে থামাই আমি? ডাকাত সানোয়ারের প্রেস্টিজ পুরাই পাঞ্চার। এদিকে আমার চোখ থেকে পানি পড়ছে ব্যাগে। সারোয়ার ভাই বোমা দিয়ে তরির জন্য পুরো বাসিনে উড়িয়ে দেয়। তাই আল্লাহ আল্লাহকে ডাকতে থাকলাম। এদিকে ডাকাত সর্দার নিজের চুল নিজে হাতে ছিঁড়তে থাকেন। তরিকে মেরে ফেলে তার সম্মান কমে যাবে। যে করে হোক তরিকে ভয় লাগাতেই হবে। তাই ডাকাত সর্দার বন্দুক খুঁজতে লাগলো। বন্দুক নিয়ে তরিকে সামনে আসার জন্য ইশারা করলে সে সামনে গেলে তিনি বলেন, ওই বেটি, আমার নামটা ঠিকভাবে বল। আমার নাম কি? বাচ্চাটা জানোয়ার। সবাই হা হা করে হাসছে। ডাকাতের মাথা খারাপ হওয়ার জোগাড়। সে বাসের জানালা বরাবর গুলি চালিয়ে দিল। সবাই ভয়ে কাঁপছে, অথচ তরির কোনো ভয় নেই। সে শুনেই না তার আবার কিসের ভয়। ডাকাত তপ্তা খেয়ে গেল। ভাবছে হয়তো এই মেয়েটা সাহস আছে। কিছুক্ষণ বাদে আবার সর্দার বলল, প্লিজ একবার বল, আমার নাম কানকাটা সানোয়ার। যা তোরে সাইরা দিমু। হোয়াট? কানকাটা সানোয়ার বলতে বলছি। কিন্তু তরি কিছুই শুনছে না। গুলির শব্দে যেটা ছিল সেটাই বোধ হয়ে গেছে। সে বলল, আপনি কিসের ডাকাত? এত আস্তে কথা বলেন। ডাকাতের কাছে তরির কথাটা অ্যাটিটিউডেও লাগলো। তিনি জোরে শক্তি দিয়ে চিৎকার দিয়ে বললেন, আমি ডাকাত কানকাটা সানোয়ার। হোয়াট? শুনছি না তো। ডাকাতের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এটা তার জন্য একটা লজ্জার বিষয়। হাঁপাতে হাঁপাতে সে শরীরে সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে বলল, আমি ডাকাত কানকাটা সানোয়ার, যাকে একটা রাষ্ট্র খুঁজতেছে। তার আওয়াজে পুরো বাসি কেঁপে উঠল।
জানালার কাঁচও ভেঙে গেল। ডাকাত স্যার নাম বলেই দুর্বল হয়ে পড়লো। তার শরীরে কোনো শক্তি নেই, গ্লুকোজ খাওয়ানো দরকার। কিন্তু যখন তরি বলল, মেয়েদের মতো এগুলো কি বলেন? আপনার হাতে চুড়ি পরা দরকার। কিছুই না বোঝা যায় না। শালা কি আবার ডাকাত নাকি? হ্যাঁ, সে কথাটা শুনে নিজের মাথায় রাইফেল দিয়ে বারবার বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়। যেখানে ডাকাতের সম্মানই নেই সেখানে সজাগ থেকে কী লাভ? অন্য সদস্যরাও ডাকাত সর্দারের দুঃখে অবিরত বিলাপ করে কাঁদতে থাকে। এদিকে ডাকাত সর্দারের চিৎকারে 1 কিলোমিটার দূরের থানা থেকে পুলিশ এসে কান্নারত অবস্থায় সবাইকে ধরে ফেললো। কান কাটা সানোয়ারকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হলো। আমি ব্যাগ থেকে মাথা বের করলাম। ও মা, এ কি? তোর এই সাহসিকতার জন্য সবাই তাকে ধন্যবাদ দিচ্ছে। যে মেয়ের উল্টা শোনার জন্য কয়েকজন মারা গেল, সে মেয়ের উল্টা শোনার জন্যই এক বাসে যাত্রীরা বেঁচে গেল। পৃথিবী বড়ই অদ্ভুত। আমি দৌড়ে গিয়ে কখন তাকে জড়িয়ে ধরলাম বুঝতে পারলাম না। বাসের সবাই আমাদের কান্নামাখা জড়িয়ে ধরে থাকার অপরূপ দৃশ্য দেখে হাততালি দিতে থাকলো। আমি তার চেহারার সামনে কথা ছাড়া ঠোঁট নাড়িয়ে বললাম, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সে আমার কথা বুঝতে পেরেছে, তাই আনন্দে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কয়েকদিন পর তোরই সাহসিকতা পত্রিকা উঠে যায়। কানকাটা সানোয়ারকে অজ্ঞান বানানোর জন্য সরকার থেকে আমরা পুরস্কৃত হই, 50 লাখ টাকা পাই। সে সাথে আমি আর তরি হয়ে যায় দেশের নাম করা সেলিব্রিটি। তরিকে আর খুন করিনি। তরিকে নিয়ে এখন সমস্যা হয় না। সরকারি খরচে আমেরিকা থেকে তার কানে চিকিৎসা করিয়েছি। কানের মেশিন এখন তাকে আরও বেশি সুন্দর দেখায়। শুনেছি কানকাটা সানোয়ার পাবনায় ট্রিটমেন্টে আছে। সে শুধু এক বাক্যই বলছে, আমি কান কাটা সানোয়ার, আমি বাল কাটা জানোয়ার নয়।